ছাত্রীরা তোমরা আশা করি ভালো আছো। লকডাউন পিরিয়ডে তোমাদের সুবিধার জন্য আমরা অনেক সংস্থার পক্ষ থেকে যে ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছি। তো ন্যাশনালিজম ইন ইন্ডিয়া ক্লাস 10 এর যে সেকেন্ড চ্যাপ্টার ন্যাশনালিজম ইন্ডিয়া ভারতে জাতীয়তাবাদ, এটা অনেক বড় চ্যাপ্টার, অনেক বেশি কন্টেন্ট। তো এটাকে আমরা পার্ট করে আলোচনা করছি। এর মধ্যে আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড পার্ট ডিসকাস করেছি, তোমাদের কাছে অলরেডি পৌঁছে গেছে ভিডিওর মাধ্যমে। আজকে আমরা থার্ড পার্ট ডিসকাস করব। অলমোস্ট 4টা পার্ট এখানে আছে। 1917 টু 1935 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টের এখানে অনেকগুলি ইম্পর্টেন্ট কন্টেন্ট রয়ে গেছে, ইম্পর্টেন্ট মুভমেন্ট রয়ে গেছে এবং হাইয়েস্ট মার্কস রয়ে গেছে তোমাদের বোর্ড এক্সামিনেশনের জন্য এই চ্যাপ্টারে। তো স্বাভাবিকভাবে এটাকে আমি খুব ছোট ছোট করে পার্ট করে আমি ডিসকাস করার ডিসিশন নিয়েছি। তো আজকে আমি যে পার্টটা ডিসকাস করব, আমরা অলরেডি নন কোঅপারেশন মুভমেন্ট ডিসকাস করেছি লাস্ট ক্লাসে, কিন্তু যে নন কোঅপারেশন মুভমেন্টটা যে ওয়ার্কিং ক্লাস পিপল, যেটা কৃষক এবং শ্রমিকদের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, দ্য মুভমেন্ট স্প্রেড অ্যামাং দ্য ওয়ার্কিং ক্লাস পিপল, দ্যাট ইজ দ্য পেজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স। আমরা সেখানে আরো দুটো মুভমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব, একটা কৃষক এবং একটা শ্রমিক আন্দোলন। তা আমরা উত্তরপ্রদেশে বাবা রামচন্দ্রের নেতৃত্বে অযোধ্যাতে যে কৃষক আন্দোলন হয়েছিল, প্রথমত সে আন্দোলনটা হয়েছিল জমিদারদের বিরুদ্ধে। রিল্যাক্সেশন অব দ্য রেন্ট ডিমান্ড তাদের যেটা ছিল, রিল্যাক্সেশন অব রেন্ট অ্যান্ড অ্যাবুলেশন অব বেগারি সিস্টেম অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ল্যান্ড অ্যামাং দ্য পেজেন্টস। বেগারি প্রথার বিলুপ্তি, তাদের খাজনা মুকুব, তাছাড়া কৃষকদের মধ্যে ভূমি বন্টনের জন্য এই দাবিতে তারা আন্দোলনটা শুরু করেছিল। জওহরলাল নেহরু, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অলসো participated, also led the movement. Both Jawaharlal Nehru and Baba Ramchandra organized a peasants organization. They established Odh Kisan Sabha, established in 1920. অযোধ্যা কৃষক সভা গঠিত হয়েছিল 1920 সালে। কার নেতৃত্বে? জওহরলাল নেহরু এবং বাবা রামচন্দ্রের নেতৃত্বে, যিনি একজন সন্ন্যাসী ছিলেন, বাবা রামচন্দ্র। তো ওনাদের নেতৃত্বে কৃষকদের দাবি নিয়ে, দাবিগুলি আমি ডিসকাস করেছি। মূলত 3টা দাবি এদের ছিল। প্রধান দাবি হচ্ছে বেগারি প্রথা বিলুপ্ত করা, বিনা মজুরিতে কৃষকদের যে জমিদারদের জমিতে খাটানো হতো সেটা বিলুপ্ত করার জন্য দাবি। খাজনা মুকুব এর দাবি করা হয়েছিল কৃষকদের মধ্যে, জমির বন্টন, ভূমির বন্টনের ছিল প্রধান দাবি। দো গভর্নমেন্ট সাপ্রেস দ্য মুভমেন্ট ইন 1921, গভর্নমেন্ট got the repressive measure and suppressed the movement harshly. নিপীড়ন দমনের মাধ্যমে আন্দোলন দমন করা হয়েছিল সাময়িকভাবে, যদিও এই আন্দোলন প্রত্যাহার করার পর যে কৃষকরাও আর এই আন্দোলনে সামিল হয়নি। আন্দোলনটা দমন করেছিল ব্রিটিশরা 1921 সালে। এটা গেল একটা পার্ট, ইউপির কৃষক আন্দোলন। এছাড়া আমরা দেখেছি যে উপজাতি অংশের জনগণও নন কোঅপারেশন নন ভায়োলেন্স মুভমেন্টে অংশগ্রহণ করেছিল। দ্য পিপল, এসটি পিপল অফ সাউথ ইন্ডিয়া, আন্ডার দ্য লিডারশিপ অফ সীতারাম রাজু, দে পার্টিসিপেটেড ইন দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ইন অন্ধ্র প্রদেশ, in the Gudem Hill of Andhra Pradesh, led by Sitaram Raju. What were the demands of the tribal people? They actually demanded to establish their traditional rights on the forest. ব্রিটিশরা ফরেস্ট অ্যাক্টের মাধ্যমে তাদের জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, কারণ যারা তাদের লাইভলিহুড, বেসিক্যালি তাদের জীবন জীবিকা ডিপেন্ডেন্ট অন দ্য ফরেস্ট, দেয়ার লাইভলিহুড ডিপেন্ডেন্ট অন দ্য ফরেস্ট কমপ্লিটলি। তারা জঙ্গলের বিভিন্ন প্রোডাক্ট কালেক্ট করতো, সেগুলিকে সেল করতো। তাছাড়া বিভিন্ন ধরনের কৃষি ফসল তারা উৎপাদন করতো জঙ্গল থেকে, কাঠ বিক্রি করতো। বিভিন্ন প্রফেশনে তারা জঙ্গলের জিনিসপত্র সংগ্রহ করে বিক্রি করে তাদের জীবন জীবিকা চলত। তো ডিউ টু দ্য ফরেস্ট অ্যাক্ট, তো এরা এই অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। শুধু অধিকার থেকে বঞ্চিত হয়নি, বন আইন হওয়ার পর থেকে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল। Not only deprived from the livelihood, they also transformed into a industry labor. They were independent, and now they became the dependent on the landowners or owner of the industries.
যে এখন তারা মিল শ্রমিক হয়ে গেল অথবা কৃষকের কৃষিক্ষেত্রে শ্রমিক হয়ে গেল। আগে যারা স্বাধীন ছিল, জঙ্গল থেকে তারা বিভিন্ন প্রোডাক্ট সংগ্রহ করে বিক্রি করত, এটা ছিল মূল বিষয়। তো তাদের সেই রাইট এস্টাবলিশ করার জন্য সীতারাম রাজুর নেতৃত্বে তারা অন্ধ্রপ্রদেশের গুডে মিছিলে 1920 থেকে 24 সাল পর্যন্ত এরা আন্দোলন করেছিল। সীতারাম রাজু মহাত্মা গান্ধীর নন কোঅপারেশন মুভমেন্টে, নন ভায়োলেন্স পলিসিতে ইন্সপায়ার্ড হয়ে তিনি আন্দোলন অর্গানাইজ করেছিলেন। কিন্তু তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশের মতো শক্তির বিরুদ্ধে শুধুমাত্র অহিংসার মাধ্যমে লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। Anyhow, government also suppressed the movement in 1924 and Sitaram Raju was arrested and sent to imprisonment. Then another movement, আমরা দেখেছি যে শ্রমিকরা যারা বিভিন্ন বাগানের প্ল্যান্টেশন ওয়ার্কার্স যারা ছিল, আসামের প্ল্যান্টেশন ওয়ার্কার্সরাও এই আন্দোলনে সামিল হয়েছিল। এখানে একটা জিনিস আমরা দেখাতে চেষ্টা করছি, সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে নন কোঅপারেশন মুভমেন্টে কিভাবে ছড়িয়ে পড়েছিল। সমাজের নিপীড়িত মানুষ, শোষিত মানুষ, শ্রমিক এবং কৃষকরা এই আন্দোলনে যে অংশগ্রহণ করেছিল তার বিভিন্ন পিকচারগুলি আমরা তুলে ধরছি। উত্তরপ্রদেশের কৃষক আন্দোলন, দক্ষিণ ভারতের উপজাতি বিদ্রোহ, আসামের চা শ্রমিকদের বিদ্রোহ, এটা প্রমাণ করছে যে ব্রিটিশের বিরুদ্ধে শ্রমিক শ্রেণী এবং কৃষক শ্রেণীর মানুষ নিপীড়িত হচ্ছে এবং তারা সংঘবদ্ধ হচ্ছে আন্ডার দ্য লিডারশিপ অফ মহাত্মা গান্ধী। তো এরাও এখানে যে ডিমান্ডগুলি তাদের ছিল, প্রথম কথা হচ্ছে তাদের যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে অ্যাক্ট অফ 1859 টু অ্যাবলিশ দ্য অ্যাক্ট অফ 1859 হুইচ prohibited the workers to go their home. They restricted the workers within their plantation. যে তারা তাদের প্ল্যান্টেশনের মধ্যে থাকতে বাধ্য করা হয়েছে। They are forced to live in the plantation area. They are not permitted to go their home. তাদের বাড়ির সাথে কোনো লিঙ্ক রাখতে পারবে না, তারা প্ল্যান্টেশন এরিয়াতে থাকতে হবে। পারমিশন নিয়ে তারা যেতে পারত, কিন্তু পারমিশন কখনো দেওয়া হতো না, যার কারণে তারা যেতে পারত না। তো এই একটা সুযোগ তাদের কাছে এসেছিল যখন সমগ্র ভারতবর্ষব্যাপী নন কোঅপারেশন মুভমেন্ট চলছে, তখন এই প্ল্যান্টেশন ওয়ার্কার্সরাও তাদের এই আইন বাতিল করার জন্য তারা আন্দোলনে সামিল হয়েছিল। যদিও এই আন্দোলন সফল হয়নি, though the আন্দোলন not succeeded, the British police caught the workers and also beaten them harshly. তাদেরকে প্রহার করা হয়েছিল, অমানসিকভাবে নির্যাতন তাদের উপর করা হয়েছিল, কিন্তু they tried to free from the plantation owners. তারা এই প্ল্যান্টেশনের মালিকদের, এরা ব্রিটিশ ছিল ম্যাক্সিমামে, তাদের কাছ থেকে তারা মুক্ত হতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। তো এটা একটা পিকচার যে প্ল্যান্টেশন ওয়ার্কার্স, উপজাতি, কৃষক, সমগ্র শ্রেণী, অল কাইন্ডস অফ পিপল, অল ক্লাসেস অফ পিপল পার্টিসিপেটেড ইন দিস মুভমেন্ট। এই দুই তিনটা পিকচার আমরা তুলে ধরলাম। তো লাস্ট ডেতে আমরা 1923 স্বরাজ্য পার্টি পর্যন্ত আমরা কংগ্রেসের পিরিয়ডটা আলোচনা করেছি, কিন্তু নন কোঅপারেশন মুভমেন্ট, হোয়াই গান্ধী উইথড্র দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, এটা আমরা ডিসকাস করেছি। আজকে আমরা আরো তিনটা বিষয় আলোচনা করেছি। একটা হচ্ছে ইউপির পেজেন্টস মুভমেন্ট, যেটা অযোধ্যাতে হয়েছে, আর আমরা দক্ষিণ ভারতে সীতারাম রাজুর নেতৃত্বে গুডেন হিলে যে উপজাতি বিদ্রোহ হয়েছে সেটা আলোচনা করেছি। আর আমরা আসামের যে প্ল্যান্টেশন ওয়ার্কার্সরা তারা তাদের প্ল্যান্টেশন মালিকদের কাছ থেকে মুক্তির জন্য যে আন্দোলন করেছিল সেটা আমরা আলোচনা করেছি। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে এট দ্য সেম টাইম আমরা দেখেছি 1922 নন কোঅপারেশন মুভমেন্ট উইথড্র by the Congress. Swarajya Party failed to achieve their goal. Under these circumstances, discontent arises among the people from 1922 to 30. So during this period, Congress leaders demanded constitutional reformation to the British. Same demand also submitted by other political parties including Muslim League. ভারতের জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং সমস্ত রাজনৈতিক দল ভারতের
শাসনতান্ত্রিক সংস্কারের দাবি জানাচ্ছিল। ব্রিটিশ বিরোধী খুব বিক্ষোভ দিন দিন বেড়ে যাচ্ছিল, কিন্তু একটা নিয়ম ছিল, কনস্টিটিউশনাল রিফর্মসটা হচ্ছিল এভরি আফটার 10 ইয়ার্স। 1909 মিন্টু রিফর্মস হয়েছে, 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্মস হয়েছে। এখানে একটা কথা বলা ভালো যে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অফ 1919 also failed to fulfill the hope and aspiration of the people. That was why National Congress, Muslim League and others people further demanded a constitutional reform as early as possible, before 10 years. The British government, that was why British government formed a commission under the leadership of Simon. The commission formed with 7 British members in 1927, led by Simon. That was why the commission also called Simon Commission. 1927 সালে কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলের দাবির কারণে এবং ব্রিটিশ বিরোধী ক্ষোভ বিক্ষোভ বৃদ্ধি পাওয়াতে ব্রিটিশ সরকার 1927 সালে সাইমন কমিশন গঠন করেছিল শাসনতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে। সেই যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনে ছিল 7 জন ইউরোপিয়ান পার্লামেন্টারিয়ান, 7 জন মেম্বার, সকলেই ইউরোপীয় ছিল। দ্য কমিশন কেম ইন ইন্ডিয়া 1928, বাট দ্য ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিস অ্যান্ড জেনারেল পিপল বয়কট দ্য কমিশন। ওয়াই দ্য কমিশন বয়কট? কেন তারা এই কমিশন বয়কট করেছিল? প্রধান কারণ ছিল দেয়ার ওয়াজ নো ইন্ডিয়ান মেম্বার অফ দিস কমিশন। এখানে ভারতীয় কোনো মেম্বার ছিল না। যে কমিশন ভারতবাসীর মঙ্গলের জন্য, ভারতবাসীকে কনস্টিটিউশনাল ফ্যাসিলিটিস প্রোভাইড করার জন্য গঠন করা হয়েছে, সেখানে কোনো ভারতীয় নেই। স্বাভাবিক কারণে ভারতীয়রা প্রথম থেকে এই কমিশনের কার্যক্রম সম্পর্কে সন্দিহান ছিল। ব্রিটিশরা কি বলছে? দেয়ার ইজ নো কোয়ালিফাইড ইন্ডিয়ান টু ইনক্লুড দিস কমিশন। এরা বলছে না, ভারতবর্ষে কোনো শিক্ষিত লোকই নেই যে যারা এই কমিশনের মেম্বার হতে পারে। এটা তো ভারতবাসীর পক্ষে আরো বেশি কি বলবো যে অবমাননাকর উক্তি ছিল, যে ভারতীয়দের সামগ্রিকভাবে অবমাননা করা হচ্ছে। যেখানে সুভাষচন্দ্র, সত্যেন্দ্রনাথ বসুর মতো আইসিএসরা রয়ে গেছেন, উচ্চশিক্ষিতরা ভারতীয়রা রয়ে গেছেন, তো সেখানে ভারতবাসীর কোনো অ্যাবিলিটি নেই যে কনস্টিটিউশন ফ্রেম করার জন্য, অ্যাটলিস্ট এই কমিশনের মেম্বার হওয়ার জন্য। তো ইন্ডিয়ান লিডার্স, that was why decided to boycott the commission. They actually doubted about the aim of the commission. National Congress, Muslim League and others political party, every political party boycott the commission as they doubted the aim of the commission. What was the aim of the commission? What was the motive of the commission? Because there was no Indian member. When the commission came in India in 1928, people of India organized Hartal strike against the commission. Go back Simon slogan. They raised the slogan "Go back Simon." বোম্বেতে এই সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন লালা লাজপত রায়। পুলিশের লাঠির আঘাতে তিনি সেখানে আহত হয়েছিলেন, পরবর্তী সময় তিনি শহীদ হয়েছেন। এ হলো সাইমন কমিশন ফরমেশন। কেন ভারতবাসী এই কমিশন বর্জন করেছিল? হোয়াই দ্য সাইমন কমিশন ফরম, হোয়েন ফরম, হোয়াই ফরম এন্ড হোয়েন কেম ইন ইন্ডিয়া, হোয়াই ইন্ডিয়ান বয়কট দিস কমিশন। কেন ভারতীয়রা এই কমিশন বর্জন করেছিল? ভারতীয়দের প্রথম থেকে এটা সন্দেহ ছিল। এখন এই সিচুয়েশনে 1928-এ the people of India, the political party Congress accepted the challenge. They can form a constitution. That was why under the leadership of Motilal Nehru, Nehru committee, Nehru report was submitted. They demanded self-dominion status. মতিলাল নেহেরুর নেতৃত্বে 1928 সালে যে নেহেরু রিপোর্ট তৈরি করা হয়েছিল, সেখানে মুখ্য বিষয় যেটা ছিল অন্যান্য দাবির মধ্যেও, সেটা ছিল ভারতবাসীর জন্য স্বায়ত্ত শাসনের দাবি জানানো হয়েছিল। 1928 Nehru report, one of the important topic. What was the provisions of the Nehru report? এটা তোমরা একটু দেখতে পারো। মেইন প্রভিশন যেটা ছিল সেটা হচ্ছে
সেলফ রুল, যেটা স্বায়ত্ত শাসন আমরা বলবো, ডোমিনিয়ন স্ট্যাটাস। নেক্সট টপিক যেটা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট সেশন অফ দ্য ন্যাশনাল কংগ্রেস, দ্য লাহোর সেশন অফ ন্যাশনাল কংগ্রেস held in 1929 December 31st December. Jawaharlal Nehru presided over the session and important resolution also taken by the Congress in this session. 1929 সালের লাহোর সেশন ছিল জাতীয় কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন। In this session, Congress demanded complete independence for India. They also take resolution to observe Independence Day from 26 January 1930 in every year. They also decided not to participate round-table conference organized by the British. They also decided to organize civil disobedience movement under the leadership of Mahatma Gandhi. Important decision taken by the Congress in this session. Congress demanded first time independence to the British after the birth of Congress, after 40 years of the birth of Congress. তো কংগ্রেস এখানে ইম্পর্টেন্ট সেশন, এটা কংগ্রেসের দাবি ছিল। জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেছিলেন। 31শে ডিসেম্বর 1929 সালের মধ্যরাত্রে ন্যাশনাল কংগ্রেস টেকেন ওথ অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার শপথ গ্রহণ করেছিল। স্বাধীনতা দিবস পালন করার জন্য সিদ্ধান্ত হয়েছিল 26 জানুয়ারি। আজকে যেটা আমরা আমাদের রিপাবলিক ডে অবজার্ভ করছি 26 জানুয়ারি, সেটা বিফোর ইন্ডিপেন্ডেন্ট 1930 সালের 26শে জানুয়ারি থেকে এটা পালন করা হতো স্বাধীনতা দিবস। এবং দ্যাট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য 26 জানুয়ারি। কংগ্রেস রেজুলেশন নেওয়া হয়েছিল 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে আনটিল গট দ্য ইন্ডিপেন্ডেন্স, যতক্ষণ না তারা স্বাধীনতা পাচ্ছে। তো স্বাধীনতা আমরা পেয়েছি 15ই আগস্ট, সেই কারণে টু কমেমোরেট দ্য ডে 26 January, the independent India actually came into force our constitution in free India from 1950 26 January. 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমাদের সংবিধান প্রচলন করা হয়েছিল 26শে জানুয়ারি দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, যেটা লাহোর সেশনের ডিসিশন ছিল। এছাড়া আরো একটা জিনিস এখানে ছিল, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল লাহোর সেশনে। দ্যাট ওয়াজ ক্লিয়ার ইন্ডিকেশন অফ দ্য গ্রোথ অফ লেফটিস্ট পাওয়ার উইদিন দ্য কংগ্রেস। কংগ্রেসের মধ্যে বামপন্থীদের যে শক্তি বৃদ্ধি পাচ্ছিল, সেটা ছিল একটা ক্লিয়ার ইন্ডিকেশন ফর দ্য সিলেকশন ফর দ্য ইলেকশন অফ জওহরলাল নেহেরু অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ন্যাশনাল কংগ্রেস। এ হচ্ছে 1929 সালের লাহোর সেশনের গুরুত্ব, লাহোর সেশনের রেজুলেশন, যে সেশনে কংগ্রেস প্রথম ব্রিটিশের কাছে ভারতবাসীর জন্য স্বাধীনতার দাবি জানিয়েছিল। কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল স্বাধীনতা দিবস উদযাপন করার। কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশরা যদি কংগ্রেসের এই রেজুলেশন যা নেওয়া হয়েছে 11 পয়েন্ট ডিমান্ড কংগ্রেস ব্রিটিশের কাছে প্লেস করবে, এবং সেই ডিমান্ড যদি ফুলফিল করা না হয় কংগ্রেস সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট অর্গানাইজ করবে। অ্যাজ এ রেজাল্ট মহাত্মা গান্ধী এর পরবর্তী স্টেজে 1930 সাল থেকে আমাদের আরেকটা বৃহত্তর আন্দোলন শুরু হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। তো এখানে আমরা ধারাবাহিকভাবে 1920 থেকে 22 অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনের পরিধিটা আমরা আলোচনা করেছি। কৃষক শ্রমিকরা অংশগ্রহণ করেছে। 1923 সালের আমরা স্বরাজ্য পার্টি, ডিউ টু আইডিওলজিক্যাল ডিফারেন্সেস কংগ্রেস ফার্দার স্প্লিট অ্যান্ড ফর্ম দ্য স্বরাজ্য পার্টি আমরা ডিসকাস করেছি। এবং পলিটিক্যাল সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য 1927 সালে সাইমন কমিশন ফর্ম করা হয়েছিল, বাট সাইমন কমিশন ফেল ডিউ টু দ্য অপোজিশন অফ ইন্ডিয়া। এটা আমরা সাইমন কমিশন আমরা আলোচনা করেছি। আমরা হিস্টোরিক সেশন অফ আইএনসি 1929 সাল যেটা, সেটা আমরা ডিসকাস করেছি। 1929 সালের লাহোর সেশনের যে হিস্টোরিক ডিসিশন, যে ব্রিটিশরা যদি কংগ্রেসের 11 পয়েন্ট ডিমান্ড যদি ফুলফিল না করে, তাহলে ন্যাশনাল কংগ্রেস ফার্দার ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করবে। সেই আন্দোলন হবে আইন অমান্য আন্দোলন, এবং সেই আন্দোলনের নেতৃত্ব করবেন মহাত্মা গান্ধী। এটা লাহোর সেশনের ডিসিশন ছিল। অ্যাকর্ডিংলি the decision of the Lahore session, Congress submitted 11 point demands to the British government, to the Governor General Lord Irwin, but
government did not pay any attention to the demand of the Congress. As a result, Congress further organized mass national movement against the British, that is the civil disobedience movement. What was the reasons of the movement? তাহলে এই কেন এটা করা হয়েছিল? What was the situation? What was the background of India? Political situation কি ছিল, ইকোনমিক কন্ডিশন কি ছিল, এগুলির উপর ভিত্তি করে বা ভারতীয়দের দাবি দাওয়া কি ছিল, ভারতীয়দের ক্ষোভ বিক্ষোভ কি নিয়েছিল, এটার উপর বেস করে জনগণের ক্ষোভটাকে কেন্দ্র করেই আন্দোলনটা সংগঠিত হয়েছিল। জনগণের দাবিকে আদায় করার লক্ষ্যে আন্দোলনটা সংগঠিত হয়েছিল। তো প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে ইকোনমিক ডিপ্রেশন, বিশ্ব অর্থনৈতিক মন্দা তখন চলছে 1929 সাল। আফটার দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে পলিটিক্যাল ডিসঅর্ডার হয়েছিল তার কারণে সমগ্র বিশ্বে যে ইকোনমিক ডিপ্রেশন, বিশ্ব অর্থনৈতিক মন্দা চলছিল, এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে যে গ্রোথ অফ লেফটিস্ট পার্টি অ্যান্ড লেফটিস্ট মুভমেন্ট, শ্রমিকদের কৃষকদের নিয়ে বামপন্থীদের আন্দোলন, বামপন্থীদের মাধ্যমে যে সংগ্রামী আন্দোলনের সূচনা হয়েছিল, এটা একটা কারণ ছিল। আর একটা কারণ ছিল যা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড দ্য বিজনেসম্যান অফ ইন্ডিয়ান also wanted to equality in the economic sector, that is যে ভারতীয়রা বেশি ট্যাক্স দিতে হতো এবং তাদেরকে ফ্যাসিলিটি কম দেওয়া হতো। তারা এটা মনে করতো যে ব্রিটিশ শাসনের অবসান ছাড়া ভারতীয়দের এই ব্যবসা বাণিজ্যের কোনো উন্নয়ন ঘটবে না, স্বাভাবিক কারণে তারা এটা চাইছিল। এছাড়া রেভলিউশনারি মুভমেন্ট স্প্রেড হয়ে গিয়েছিল। আমরা জানি 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে চট্টাগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছে, ভগৎ সিংদের নেতৃত্বে পার্লামেন্টে বোমা নিক্ষেপ হয়েছে। এই যে বিপ্লবী আন্দোলন চলছে, একদিকে বিপ্লবী আন্দোলন দেশের রাজনীতির মধ্যে একটা বিচ্ছিন্নতা এনে দিয়েছে, যে কংগ্রেসের নেতৃত্বে একদিকে ন্যাশনাল মুভমেন্ট চলছে, একদিকে রেভলিউশনারি মুভমেন্ট চলছে। এই যে দুটি ধারায় আন্দোলন চলছে, সেখানে ব্রিটিশের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন মহাত্মা গান্ধী। সেই কারণে জাতীয় কংগ্রেস মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1930 সালে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চ করা হয়েছিল। এই সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট যখন লঞ্চ করা হয়েছিল, ব্রিটিশরা প্রথমে কিন্তু এই আন্দোলনকে খুব একটা গুরুত্ব দেয়নি, পাত্তাও দেয়নি। কিন্তু যখন আন্দোলনের শক্তি বৃদ্ধি পেল, যখন ব্যাপক সংখ্যায় নারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করলো, a large portion of women participated in the movement. বাসন্তী দেবী, সরলা দেবী, সরোজিনী নাইডু came forward to lead the movement. তারা এখানে এগিয়ে আসলো। ওয়ার্কিং ক্লাস পিপল, পেজেন্টস came in large number. যখন আন্দোলনটা ব্রিটিশের কন্ট্রোলের বাইরে চলে গেল, they tried to suppress the movement but failed to control the movement. That was why the British government and the Governor General Lord Irwin decided to compromise with Congress and signed Gandhi-Irwin Pact in 1931. এভাবে প্রথম পর্যায়ে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায়ে এখানে থামলো। তো এখানে প্রভিশনটা কি ছিল? 1931 সালের যে আইন অমান্য আন্দোলন, সেই প্রভিশন এবং আদার্স যে ম্যাটার যা আছে সেটা আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব। আরো অনেকটা রয়ে গেছে, আমরা আজকে এই টপিকগুলি আলোচনা করলাম। তোমরা ঘরে থাকো, ভালো থাকো এবং সেগুলি ভালোভাবে ক্লাসগুলি লক্ষ্য করবে। ধন্যবাদ।